হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যশোর বোর্ড 2025 সালের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের এমসিকিউ কোশ্চেনটি সমাধান করব। তোমরা যদি এর আগের অন্যান্য বোর্ডের এমসিকিউ কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ সিকিউ কোশ্চেনের সমাধানগুলো দেখতে চাও তাহলে প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। ওকে, তো আজকে আমরা শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটা দিয়েছে একটা বৃত্তের সমীকরণ এবং বলছে বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। সোজা বাংলায় আমাদেরকে বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তুমি চাইলে ইন্টিগ্রেশন ইউজ করতে পারো, অথবা যদি তোমার বৃত্তের ব্যাসার্ধটা জানা থাকে তাহলে তুমি সহজেই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারবা। তাহলে আমরা এইখান থেকে একটু দেখি, এটা হচ্ছে গিয়ে কি, এক নাম্বার 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 9। আমরা যদি এটাকে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিই, যেটা হচ্ছে গিয়ে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। কম্পেয়ার করো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। দ্যাট মিনস এই যে ভ্যালুটা ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুটা, এটা হচ্ছে r, রেডিয়াস, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের ভ্যালু যদি জানা থাকে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার, তাই না? r স্কোয়ার মানে হচ্ছে 3/2 হোল স্কোয়ার, যেটা হিসাব নিকাশ করলে 9 পাই ডিভাইডেড বাই 4 চলে আসে, এন্ড 9 পাই বাই 4 উইল বি ইওর অ্যান্সার। এটা হচ্ছে একের ক। ওকে, সেকেন্ড দেখো, আমাদেরকে একটা সমীকরণ দিছে, ইনফ্যাক্ট দুইটা সরলরেখার সমীকরণ দিছে। সমীকরণ দিয়ে জিজ্ঞেস করছে রেখা দুইটার ছেদবিন্দুর স্থানাঙ্ক কোনটি। তো রেখা দুইটার ছেদবিন্দুর স্থানাঙ্ক বলতে সোজা বাংলায় যেটা বোঝায় এক্স এবং ওয়াই এর ভ্যালু বোঝায়, ঠিক আছে? তাহলে আমি এক কাজ করি, এটাকে ধরি 1 নাম্বার সমীকরণ, এটাকে ধরি 2 নাম্বার সমীকরণ। আমি যদি 1 সাথে 2 যোগ করে দেই, দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 1 সাথে 2 একটু যোগ করো, 1 প্লাস 2। 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যদি আমি যোগ করি তাহলে x এবং x, 2x, y মাইনাস y কাটা চলে গেল, -4 -2, তার মানে হচ্ছে -6 ইকুয়ালস টু 0। এখান থেকে আমার x এর ভ্যালু চলে আসতেছে কত? 3। তাহলে x এর ভ্যালু যদি 3 হয়, আমি সিমিলার প্রসেসে বিয়োগ করলে y এর ভ্যালু চলে আসবে, বাট দরকার নেই। আমি একটু দেখি যে এখানে আমার x এর ভ্যালু 3 কোথায় কোথায় আছে। দেখো, এটাতে নাই, এটা -3, এটা -1, এটা 1, x এর ভ্যালু 3 আছে এইখানে, অর্থাৎ অপশন ঘ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা বলছে ওয়াই অক্ষের সাথে রেখা দুইটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত। নর্মালি এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে, ছেদবিন্দুগুলো বের করে নির্ণায়কের সাহায্যে তুমি চাইলে খুব সহজেই ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারো। বাট আমরা একটু গ্রাফ আঁকার চেষ্টা করি। গ্রাফ আঁকলে যেটা হয়, তোমার খুব ইজিলি অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক, 2 এর 2 নাম্বার অঙ্ক। আমি যদি একটু গ্রাফে এটা প্লট করার চেষ্টা করি, আমরা অলরেডি জানি যে রেখা দুইটার ছেদবিন্দু হচ্ছে 3,1। সো 3,1 বিন্দুটা এখানে কোথাও একটা হবে। আচ্ছা, তারপরে দেখো 1 নাম্বার যে রেখাটা, 1 নাম্বার রেখাটাকে তুমি এভাবে লিখতে পারো, y সমান সমান -x প্লাস 4 এভাবে লিখতে পারো, এবং এটাকে এভাবে লিখতে পারো, y সমান সমান x মাইনাস 2 এভাবে লেখা যায়। y ইকুয়াল টু mx প্লাস c, m এর ভ্যালুটা হচ্ছে -1, নেগেটিভ ঢাল। নেগেটিভ ঢাল মানে রেখাটা এইভাবে যাবে, ঠিক আছে? এইভাবে যাবে। আর এটা হচ্ছে c, c এর ভ্যালু মানে হচ্ছে সরল রেখাটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে c এর ভ্যালু। তাহলে সরল রেখাটা y অক্ষকে 4,0, সরি উল্টা বললাম, 0,4 বিন্দুতে ছেদ করবে। তাহলে 0,4 বিন্দু যদি এইখানে হয়, সরল রেখাটা এইভাবে চলে যাবে, এটা হচ্ছে তোমার 0,4, এটা হচ্ছে 3,1। দ্বিতীয় রেখাটা দেখো, এটা হচ্ছে mx প্লাস c, m এর ভ্যালুটা হচ্ছে 1, তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং পজিটিভ স্লোপ। সো পজিটিভ স্লোপ রেখাটা এইভাবে যাবে, এবং c এর ভ্যালু হচ্ছে -2, তার মানে এটা y অক্ষকে 0,-2 বিন্দুতে ছেদ করবে। সো এইখানে 0,-2, তাহলে সরল রেখাটা এইভাবে কোন একটা জায়গা দিয়ে যাবে, এবং এটা হচ্ছে 0,-2। দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে, ত্রিভুজ অ্যাকচুয়ালি কোনটা? ত্রিভুজ হচ্ছে এই যে এতটুকু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে আমার দরকার হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমি যদি এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব এঁকে দেই, লম্ব এঁকে দিলে সেই লম্বটাই হবে ত্রিভুজের উচ্চতা। এবং তোমরা দেখতে পারতেছো y অক্ষ থেকে এই বিন্দুর ভুজ যেহেতু 3, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি 3, তার মানে উচ্চতা হচ্ছে 3। আচ্ছা, ভূমি কত হবে? ভূমি হচ্ছে দেখো, এইখান থেকে এতটুকু হচ্ছে 4 একক, এবং এইখান থেকে এতটুকু হচ্ছে 2 একক। তাহলে টোটালটা কত? 6 একক, তার মানে ভূমিটা হচ্ছে 6। তাহলে এরিয়া কত হবে? এরিয়া ডেল্টা ইকুয়ালস টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমিটা হচ্ছে 4 আর 2 6, এবং উচ্চতা হচ্ছে গিয়ে তোমার 3। তো হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি 9 চলে আসে। তো এইখানে তোমার
অপশন 9 আছে ঘতে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে তুমি ছেদবিন্দু বের করে করতে পারো, বাট এইটা হচ্ছে ইজিয়ার মেথড। নেক্সট দেখো, এটা বলছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এম এর ভ্যালু কত। একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 হয়। একটা স্কয়ার ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে তখন যখন এটা নির্ণায়কের ভ্যালু 0 হবে। ঠিক আছে? তাহলে তুমি এভাবে লিখতে পারো, ব্যতিক্রমী হলে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি তুমি সিঙ্গুলার ম্যাট্রিক্সও বলতে পারো। ঠিক আছে? সিঙ্গুলার এন্ড নন সিঙ্গুলার। সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলা? যেগুলো নির্ণায়কের ভ্যালু 0। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, ঠিক আছে, হলে কি হবে বলতো, এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক 0 হবে। m-2 6 2 m-3 দিস ইজ ইকুয়ালস টু 0। এখন নির্ণায়ক তো সবাই বের করতেই পারো, একটু বের করে ফেলি আমরা। m-2 m-3 -6 দুগুণী 12 ইকুয়াল টু 0। এটা হিসেব নিকাশ করে আসতেছে m স্কয়ার -2m -3m, তার মানে হচ্ছে -5m -6 সরি +6 -12 তার মানে হচ্ছে -6 ইকুয়ালস টু 0, যেটাকে মিডল টার্ম করলে আসে m-6 m+1 ইকুয়াল টু 0। সো m এর অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু আসবে, একটা আসবে 6 আর একটা আসবে -1। তাহলে একটু দেখি 6 -1 কোথায় আছে। m এর ভ্যালু আসবে 6 এবং -1, 6 এবং -1 অপশন 1, অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটা পোলার সমীকরণ দিচ্ছে। পোলার সমীকরণ দিয়ে জিজ্ঞেস করছে বৃত্তটার কেন্দ্র কত। তাহলে পোলার সমীকরণ আমরা আর স্কয়ারের জায়গায় লিখব কি, x স্কয়ার প্লাস y স্কয়ার টু আর cos থিটা। আর cos থিটার জায়গায় লিখতে হবে x, আর sin থিটার জায়গায় লিখতে হবে y। এটা হচ্ছে পোলার ইকুয়েশনকে কার্টেসীয় ইকুয়েশনে কনভার্ট করার নিয়ম। আর cos থিটার জায়গায় লিখবা x, আর sin থিটার জায়গায় লিখবা y, x আর স্কয়ারের জায়গায় লিখবা x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে আমরা লিখবো x এবং এই থ্রিটা এই সাইডে এসে হয়ে যাবে -3 ইকুয়াল টু 0। এখন দেখো দেখি এই বৃত্তটার কেন্দ্র আমরা বের করতে পারবো না। কেন্দ্র মানে কি? একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, সেই ইকুয়েশনের x এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে, y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে তোমার কেন্দ্র চলে আসবে। দ্যাট মিন্স -g, -f দিস ইজ দ্য সেন্টার। তাহলে কেন্দ্রটা কত বলো দেখি। কেন্দ্রটা হবে, আমি যদি x এর সহগকে -2 দিয়ে ভাগ করি -1, এবং f এর যেহেতু সহগ নাই, f এর সহগ যেহেতু 0, ওটাকে -2 দিয়ে ভাগ করলে 0 আসবে। সো -1, 0 উইল বি দ্য সেন্টার। -1, 0 কোথায়? অপশন খ। ওকে, এটা খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, ইন্টিগ্রেশন অফ e⁴x sin x এর সাথে 1 গুণ করলে তোমার আসতেছে sin x, এবং sin x এর সাথে cot x, এইটার সাথে যদি তুমি cot x গুণ করো তাহলে কি হবে? sin x, cot x মানে কি? cos x বাই sin x। তাহলে sin x আর নিচের sin x কাটা গেল, থাকতেছে শুধু cos x। তাহলে এখানে থাকতেছে আমার cos x dx। আর এইটা সমান সমান আমরা সরাসরি একটা জিনিস লিখতে পারি। এটা জানতে গেলে তোমাকে একটা সূত্র জানতে হবে। সূত্র কি বলতো? সূত্র বলতেছে যে ইন্টিগ্রেশন অফ e⁴x, যে কোনো একটা ফাংশন, তার সাথে যদি ফাংশনের ডেরিভেটিভ যোগ আকারে থাকে তাহলে এটা রেজাল্ট হবে e⁴x ফাংশন প্লাস c। ব্যাপারটা বুঝো, e⁴x একটা ফাংশন, যোগ আকারে থাকবে এই ফাংশনের ডেরিভেটিভ। যদি এরকম হয় তাহলে এটা রেজাল্ট হবে e⁴x ফাংশন অফ x। তাহলে এখানে কি এইটাই হচ্ছে না? এই দেখো, sin x একটা ফাংশন, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। তাহলে সূত্রের সাথে মিলে যাচ্ছে, যেহেতু মিলে যাচ্ছে তাহলে তোমার অ্যান্সার হবে e⁴x মাল্টিপ্লাইড বাই ফাংশন e⁴x sin x প্লাস c। ঠিক আছে? কোথায় আছে বলো? অপশন সি। ক্লিয়ার? এটা আসলে মুখে মুখে করার মতো একটা জিনিস। যদি cos x প্লাস b হয় তাহলে yn এর ভ্যালু কত? ইনফ্যাক্ট এটার ডিরাইভেশন আছে, ডিরাইভ করে দেখানোর মতো সময় নাই, সো আমি সরাসরি তোমাকে এটা অ্যান্সার বলে দিই। দেখো, x এর যেই সহগ a, তাহলে রেজাল্ট হবে yn। x এর যেই সহগ a⁴n, হ্যাঁ, তারপরে এখানে cos থাকলে এখানে cos, sin থাকলে এখানে sin, যেহেতু এখানে cos আছে তাই আমি এখানে cosই লিখবো। তারপরে যেটা আসবে n π/2 প্লাস এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে ax প্লাস b। এটা হচ্ছে n তম অন্তরজ। ঠিক আছে? যদি এখানে সাইন থাকতো তাহলে কোনো সমস্যা নাই, চেঞ্জ আসতো কোথায়? চেঞ্জ আসতো শুধু এইখানে যে আমি cos লিখছি, cos এর জায়গায় sin লিখতাম। cos থাকলে cos, sin থাকলে sin, বাকি যা আছে সব সেম।
তাহলে এটার অ্যান্সার হচ্ছে, দেখো ঘয়ের সাথে মিলে যাচ্ছে আমি যেটা লিখছি, সো অ্যান্সার উইল বি ডি। ম্যাট্রিক্সের মাত্রা, এটা খুবই কমন একটা প্রশ্ন, এতদিনে তোমাদের এটা মানে খুব ভালোভাবে জানা উচিত। সেটা হচ্ছে যে এবিসি ম্যাট্রিক্সের মাত্রাগুলো দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? দেখো দুইটা ম্যাট্রিক্স যোগ আকারে আছে, দুইটা ম্যাট্রিক্স যোগ করতে পারার শর্ত হচ্ছে তাদের মাত্রা সমান হতে হবে। এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে বি তুমি যোগ করছো, দ্যাট মিনস এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা এবং বি এর মাত্রা সমান, এবং যখন যোগ করবা যোগফলের মাত্রাও হবে এই ইন্ডিভিজুয়াল এ ট্রান্সপোজ এবং বি দুইটার মাত্রা সমান। তাহলে আমি এখানে যদি বি এর মাত্রাটা অলরেডি দেওয়া আছে, বি এর মাত্রাটা কত? 3/4, তাহলে এই সম্পূর্ণ জিনিসটার মাত্রাটা হবে কত? 3/4, ঠিক আছে। তার সাথে গুণ আকারে আছে সি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সের মাত্রা কত? সেটা হচ্ছে 4/7, 4/7। এখন এই গুণফলটা পসিবল হবে কিনা? গুণফলটা পসিবল হবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়। এখানে সমান হয়েছে, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 4টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 4টা, তো সমান, তুমি গুণ করতে পারবা। গুণফলে মাত্রা কত হবে? গুণফলে মাত্রাটা হবে প্রথমটার যেই সারি সংখ্যা সেটা এবং দ্বিতীয়টার যে কলাম সংখ্যা সেটা, অর্থাৎ 3/7, 3/7 প্রথমটার সারি সংখ্যা, দ্বিতীয়টার কলাম সংখ্যা। দিস ইজ আওয়ার অ্যান্সার। কোথায় আছে? অপশন খ তে আছে। দিস ইজ রাইট। ওকে, যে কোনো ত্রিভুজের বাহুগুলো যদি এবিসি হয়, ক্ষেত্রফল যদি ডেল্টা হয়, তাহলে সাইনের ভ্যালু কত? তোমরা জানো যে আমরা ডেল্টা সমান সমান কি লিখতে পারি? ডেল্টা সমান সমান লিখতে পারি হাফ, আমি এখানে কি লিখতে চাচ্ছি? সাইন এ। যদি আমি সাইন এ লিখি তাহলে এখানে আমাকে লিখতে হবে বিসি, ঠিক আছে? খেয়াল করো, এ থাকলে এখানে বিসি, এখানে যদি সি থাকতো তাহলে এখানে এ বি, এখানে যদি অ্যাঙ্গেলে যদি বি থাকতো তাহলে এখানে বি থাকবে না, এখানে বাহুর জায়গায় থাকবে এসি। তাহলে বিসি থাকলে সাইন এ, এসি থাকলে সাইন বি, এবং সি এ থাকলে, বুঝছো না বিষয়টা? সেটা যদি হয় এখান থেকে আমাকে অ্যাকচুয়ালি সাইনের ভ্যালুটা বের করতে হবে। সাইনের ভ্যালু কত? সাইনের ভ্যালু হচ্ছে 2 ডেল্টা ডিভাইডেড বাই বিসি, যেটা আছে আমার অপশন ক তে। অপশন ক হচ্ছে অ্যান্সার। এগুলো দেখার সাথে সাথে কিন্তু অ্যান্সার করতে হবে। নেক্সট দেখো, এটা খুব সুন্দর একটা অঙ্ক। বলছে যে একটা লিমিট n যদি অ্যাপ্রোচ টু ইনফিনিটি হয়, n টেন্স টু যদি ইনফিনিটি হয়, তাহলে এটা লিমিটিং ভ্যালু কত? আমরা লবটাকে একটু ভেঙে লিখি। n টেন্স টু ইনফিনিটি, আমি লবটাকে একটু ভেঙে, এখানে 3n+1 আছে, আমি এটাকে 3 ইন্টু 3n লিখতে পারি। 5n+1 কে 5 ইন্টু 5n লিখতে পারি। নিচে আছে 3n এবং -5n। লব এবং হরকে যদি আমি 5n দিয়ে ভাগ করি, দেখো ভাগ করবা কোনটা দিয়ে এটা একটু খেয়াল রাখো। 3n, 5n, বড় কোনটা? 3 বড় না 5 বড়? 5 বড়। 5n দিয়ে ভাগ করতে হবে, যেটা বড় সেটা দিয়ে ভাগ করতে হবে। কেন সেটা একটু পরে বুঝবা, বাট অলওয়েজ বড়টা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 5n দিয়ে যদি ভাগ করি, এটা হবে 3/5 হোল টু দি পাওয়ার n +5, আর 5n দিয়ে ভাগ করছি, তাহলে 5n ডিভাইডেড বাই 5n 1 হয়ে গেছে। এখানে 3n কে 5n দিয়ে ভাগ করলে এটা হবে 3/5n -1। এখন বলছে যে লিমিট বসাও, n এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। একটা জিনিস খেয়াল করো তো, এই যে 3/5, এই 3/5 ভ্যালুটা 1 এর চেয়ে বড় না ছোট? 3/5 যে ভ্যালুটা সেটা কিন্তু 1 এর চেয়ে ছোট একটা ভ্যালু। কেন? কারণ 3/5 যে ভগ্নাংশ, ভগ্নাংশের লব ছোট হর বড়, লব ছোট হর বড় হলে ভগ্নাংশটা 1 এর চেয়ে ছোট হয়। তুমি 1 এর চেয়ে ছোট যে কোনো ভগ্নাংশের পাওয়ার যত বাড়াবা, ভ্যালুটা তত শূন্যের দিকে আসবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝো। তুমি যদি হাফ টু দি পাওয়ার 100 করো, দেখবা যেই ভ্যালু আসতেছে হাফ টু দি পাওয়ার 200 করলে শূন্যের আরো কাছাকাছি ভ্যালু আসবে, এবং হাফ টু দি পাওয়ার তুমি যত বাড়াবা, এখানে n এর জায়গায় যত বড় সংখ্যা বসাবা, এই ওভারঅল ভ্যালুটা শূন্যের তত কাছাকাছি আসবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি সবচেয়ে বড় জিনিস যেটা n টেন্স টু ইনফিনিটি, ইনফিনিটি অ্যাকচুয়ালি কোনো নাম্বার না, বাট আমরা যদি অনেক বড় একটা সংখ্যা বসাই তাহলে এই ভ্যালুটা জিরোর কাছাকাছি যাবে, এই ভ্যালুটা জিরোর কাছাকাছি যাবে, এবং জিরোর কাছাকাছি যাওয়ার পর ভ্যালুটা কি আসবে বলো? 3 গুণন 0, যদি আমি লিমিট বসাই 3 গুণন 0 +5, আর এখানে আসবে 0 -1, সেই হিসাব নিকাশ করলে আসবে -5।
-5 উইল বি আওয়ার অ্যান্সার। কোথায় আছে? অপশন গতে আছে। বুঝা যায়? ওকে, নেক্সট। এখানে ত্রিকোণমিতির বেসিক কিছু ফর্মুলা, যেটা বলছে cos 2a সমান সমান -2 sin স্কয়ার a কিনা? ডেফিনেটলি না, এটা না। ঠিক আছে, cos 2a মানে কি? cos 2a মানে অ্যাকচুয়ালি 1 - 2 sin স্কয়ার a। তো এটা এখানে মিসিং, তো এখানে এটাকে আমরা রং বলবো। তারপর বলছে 2 cos স্কয়ার a -1 কিনা? এটা কারেক্ট। কারণ কি? কারণ হচ্ছে cos 2a সমান সমান, এটা ডিরেক্টলি সূত্র, ঠিক আছে, এটা আসলে লেখার কিছু নেই। cos 2a সমান সমান এটা ডিরেক্ট ফর্মুলা, 2 cos স্কয়ার a -1। আর জিজ্ঞেস করছে যে এই জিনিসটা হবে কিনা? হ্যাঁ, এটাও হবে। কেন হবে? কারণ এটা 1 - tan স্কয়ার a, নিচে হচ্ছে sec স্কয়ার a কে আমরা 1 + tan স্কয়ার a বলতে পারি। তো এটাও অ্যাকচুয়ালি cos 2 এর ফর্মুলা, ঠিক আছে, এটাও cos 2 এর ফর্মুলা। তো যেহেতু এটাও cos 2 এর ফর্মুলা, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে 2, 3। ঠিক আছে, 2, 3 আছে নাকি? 2, 3 আছে। সো 2 and 3 উইল বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, একটা ইন্টিগ্রেশনের অঙ্ক দিচ্ছে, কিভাবে করা যায়? এই যে হরে 1 + ln x আছে, 1 + ln x কে আমি যদি z ধরে নিই, ধরি 1 + ln x = z, তাহলে কি হবে বলো তো? 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, ln x কে করলে 1/x dx, এটা সমান সমান হয়ে যাবে dz। তাহলে অঙ্কটাকে আমি এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ দেখো dx ডিভাইডেড বাই x যেটা আছে, dx ডিভাইডেড বাই x, ওটাকে আমি লিখবো dz। লিখে দিই dz। আর 1 + ln x কে আমরা লিখবো z। ঠিক আছে, এতটুকু লিখলাম। এখন শুধু লিখলেই তো হবে না, তুমি যেহেতু ভেরিয়েবল চেঞ্জ করছো, লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। এখানে যে লিমিট দেওয়া আছে, সেই লিমিট হচ্ছে x এর লিমিট। আমরা এখানে ফাংশনটাকে z এর ফাংশনে কনভার্ট করছি, সো লিমিটগুলো হবে z এর লিমিট। তাহলে এটা কিভাবে করি? একটা চার্ট বানাই আমরা, তাই না? দেখো এখানে x এবং এখানে z। x এর লিমিট ছিল 1e, এখানে একটু ভ্যালু বসাও, যেটা তুমি ধরছো অ্যাকচুয়ালি, সেখানে x এর জায়গায় 1 বসাও। তাহলে ln 1 মানে হচ্ছে কি 0, 1 + 0 মানে হচ্ছে কি 1। তার মানে যখন x এর ভ্যালু 1, z এর ভ্যালুও 1। ই বসাও, ln e মানে হচ্ছে গিয়ে কি log e ভিত্তিক ই, যেটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 + 1 মানে 2, তার মানে x এর ভ্যালু e হলে z এর ভ্যালু হবে 2। তাহলে এটা 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন। 1/z কে ইন্টিগ্রেট করলে হয় ln z। তাহলে ln z, এখানে 2, এখানে 1, এটাকে যদি লিমিট বসাও তুমি, তাহলে ln 2 - ln 1, ln 1 এর ভ্যালু আবার 0, তো থাকতেছে শুধু ln 2। ঠিক আছে, ln 2 আছে নাকি? কোথায় আছে বলো? অপশন খতে আছে। তো অপশন খ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে, এত সরল রেখাটা এত বৃত্তকে স্পর্শ করার শর্ত কত? তোমাদেরকে আমি শর্তটাই সরাসরি লিখে দেই। আমার যেই শর্ত, ঠিক আছে, y = mx + c, এই রেখাটা x² + y² = r², এটাকে যদি স্পর্শ করে, তাহলে কি হবে বলতো? c সমান সমান হবে ± r × √1 + m²। দিস ইজ দ্য কন্ডিশন। কিভাবে আসে? y এর ভ্যালুটা এই সমীকরণে বসাবা, বসায় একটা দ্বিঘাত সমীকরণ পাবা, x এর দ্বিঘাত সমীকরণ। সেই x দ্বিঘাত সমীকরণের নিশ্চায়কের ভ্যালুটা 0 হবে। দিস ইজ দ্য মেইন কন্ডিশন। কোনো একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের ভ্যালু 0 হওয়া মানে হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণের মূল একটা। এবং যেহেতু আমাদেরকে বলছে স্পর্শক, স্পর্শ বিন্দুতে কিন্তু একটা ভ্যালু পাওয়া যায়, ছেদক হলে 2টা ভ্যালু পাওয়া যায়, স্পর্শ বিন্দুতে একটা ভ্যালু পাওয়া যায়, এবং একটা ভ্যালু পাইতে গেলে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কে 0 হতে হবে। সো তুমি যদি y এর ভ্যালু এখানে বসায় নিশ্চয়ক 0 ধরে সি এর ভ্যালুটা বের করো, দেখবে যে সি এর ভ্যালুটা এইটা আসতেছে। তাহলে আমাদের এই স্পেসিফিক অঙ্কের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হবে? এখানে আমার এটা মানে হচ্ছে গিয়ে 5², তার মানে আর এর ভ্যালু হচ্ছে 5। তাহলে সবই সেম থাকবে, শুধু আর এর জায়গায় বসবে 5, +-5 × √1 + m²। কোথায় আছে? অপশন ডি তে আছে। ক্লিয়ার? -2, 3 বিন্দুতে কেন্দ্র এবং অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ কোনটি? আমাদের একটা বৃত্ত আঁকতে হবে, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে -2, 3 তে, এবং এটা কি করছে? এক্স অক্ষকে এবং মানে স্পর্শ করছে। অ্যাকচুয়ালি কোন অক্ষকে স্পর্শ করছে এটা বলে দেয় নাই। কোন অক্ষকে স্পর্শ করছে এটা যদি বলে না দেয়, তাহলে 2টা অ্যান্সার আসবে। ঠিক আছে, কেন? কারণ ভুজ এবং কোটি কিন্তু সেম না। যদি ভুজ এবং কোটি সেম হতো, তাহলে একটা অ্যান্সার আসতো। আমি একটু বুঝাই, দেখো।
দেখো এটা কোটিটা কত, এটা কোটিটা হচ্ছে গিয়ে তোমার 3 -2, 3। তাহলে একটা বৃত্ত যখন তোমার এক্স অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ কোটির সমান হয়, তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধটা হচ্ছে কোটির সমান। আবার যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো তাহলে কি হতো বলতো, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করতো তাহলে এটা হচ্ছে -2, 3, এবং সেক্ষেত্রে ব্যাসার্ধটা হতো ভুজের সমান। ঠিক আছে, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কোটির সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে ভুজের অ্যাবসোলিউট ভ্যালুর সমান। যদি উভয় অক্ষকে অ্যাট দ্য সেম টাইমে স্পর্শ করতে চায় তাহলে ভুজ এবং কোটি সমান হতে হবে। যেহেতু ভুজ কোটি সমান না, তাহলে দুই ধরনের ব্যাসার্ধ আসবে। যেহেতু দুই ধরনের স্পর্শ সম্ভব, তাহলে দুইটার জন্য দুইটা আলাদা ইকুয়েশন আসবে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে, প্রশ্নটাতে অ্যাকচুয়ালি স্পেসিফাই করে দেয়নি যে কোন অক্ষকে স্পর্শ করে। সো যদি এরকম করে না দেয়, আমাদের দুইটা সঠিক উত্তর থাকবে, দুইটাই আমরা বের করবো। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে ইকুয়েশনটা কি, x + 2 হোল স্কোয়ার y - 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3a স্কোয়ার। হিসাব নিকাশ করলে কি হয় বলো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস প্লাস 4x মাইনাস কত 3 × 6y, আর এখান থেকে 4, এখান থেকে 9, এখান থেকে 9, তাহলে থাকবে হচ্ছে 4 প্লাস 4 = 0। এটার ক্ষেত্রে কি হচ্ছে বলো, ইকুয়েশন হবে x + 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, ব্যাসার্ধ হচ্ছে 2, তাই তো, ব্যাসার্ধ হচ্ছে 2। সো এখান থেকে আসবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y, 4 9 4, তাহলে হিসাব নিকাশ করলে 9 থাকবে। তাহলে আমার মনে হচ্ছে দুইটা অ্যান্সারই আমাদের অপশনে আছে, একটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x - 6y প্লাস 9 ওইটা, আরেকটা হচ্ছে এটা। ঠিক আছে, যদি এরকম প্রশ্ন ভুল এসেই যায় তাহলে আমরা কি করব, আমরা যে কোনো একটা দাগাবো, যে কোনো একটা দাগালেই হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, ওকে নেক্সট দেখি, y = যদি tan ইনভার্স এত হয় তাহলে dy dx এর ভ্যালু কত। ফার্স্ট কথা হচ্ছে যে ইনভার্স ত্রিকোণমিতির ফাংশন থেকে আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে যে, সূত্র কি বলো দেখি, আমাদের সূত্র বলতেছে যে 2 tan ইনভার্স x, এটা সমান সমান তুমি লিখতে পারবা, এটা সমান সমান লিখতে পারবা tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এরকম লিখতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে x এর জায়গায় অ্যাকচুয়ালি √x আছে, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারবো কিনা, y = 2 tan ইনভার্স √x লিখতে পারবো কিনা। দেখো এই সূত্র মোতাবেক এখানে x স্কয়ার আসবে, নিচে যদি √x এর উপর স্কয়ার দেই তাহলে কিন্তু x চলে আসছে, তার মানে এইটাকে এইভাবে লেখা যায়। এবার ডিফারেন্সিয়েট করো, তাহলে আমি যদি এটাকে dy dx করি, ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে বলো তো, 2 তো 2 একটা কনস্ট্যান্ট সামনে থেকে যাবে, এটাকে মনে মনে x ধরো, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে √x এর উপর স্কয়ার দিলে থাকতেছে শুধু x, বাট যেটাকে আমি মনে মনে x ধরছি সেটা অ্যাকচুয়ালি x না, √x কে ডিফারেন্সিয়েট করে গুণ করতে হবে। যদি আমি √x কে ডিফারেন্সিয়েট করি, √x এর ডেরিভেটিভ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2√x, তাহলে হিসাব নিকাশ করলে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আমার থাকতেছে কি 1 ডিভাইডেড বাই √x 1 প্লাস x, কোথায় আছে, খতে আছে। ওকে নেক্সট দেখো, ফাংশন অফ x যদি √x হয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভ এটা হবে কিনা, ডেফিনেটলি হবে না। কারণ কি, ফাংশন অফ x যদি হয় √x তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভটা হয় 1/2 √x, এখানে সামনে একটা মাইনাস চিহ্ন অতিরিক্ত দেওয়া আছে যার কারণে এটা হবে না। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলাতে তোমার এমসিকিউ, এই ধরনের অঙ্কগুলাতে একটা যখন ফলস স্টেটমেন্ট চলে আসে তখন আমরা করতে পারি কি, দেখো 1 নাম্বার স্টেটমেন্টটা রং, তাহলে যেগুলোতে 1 নাম্বার আছে সেটা কেটে দিতে পারি, তাহলে এটা হবে না, এখানে 1 আছে, এটা হবে না, এটা হবে না, তাহলে বাই নেচার কি হওয়া উচিত বলো তো, এটা হওয়া উচিত। তাহলে আমরা বাকিগুলো কি চেক করব, বাকিগুলো অবশ্যই তোমাকে চেক করতে হবে, বাট তোমার যদি টাইম কম থাকে সেক্ষেত্রে তুমি এটাকে দাগায় দিয়ে আসতে পারো। ঠিক আছে, বাট এখানে মনে হয় প্রশ্নটা ভুল আছে, কেন, কারণ দেখো এখানে বলছে যে 2 নাম্বার স্টেটমেন্ট কি বলছে, f(x) dx, তাহলে f(x) dx এর ইন্টিগ্রেশন, এই √x এর ইন্টিগ্রেশন করলে শুধু 2/3 থাকে, নো, তাহলে এটাও ভুল, তার মানে সবগুলো অপশনই অ্যাকচুয়ালি ভুল, এখানে সঠিক স্টেটমেন্ট নাই।
আচ্ছা 3 নাম্বার স্টেটমেন্টটা তারপর আমরা একটু দেখি 3 নাম্বার স্টেটমেন্টটা অঙ্কটা কিভাবে করব ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স dx ডিভাইডেড বাই রুট ওভার tan x আমরা একটু মুখে মুখে করি। হ্যাঁ, tan x কে যদি আমি z ধরি তাহলে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, তাহলে tan x কে z ধরলে sec স্কয়ার x dx মিলে হয়ে যাবে dz। তাহলে উপরে আছে আমার dz, নিচে আছে রুট z। তাহলে এটাকে আমি যদি প্রতিস্থাপন করি তাহলে লিখতে পারবো কি বলতো, dz ডিভাইডেড বাই রুট ওভার z। রুট ওভার z এর ইন্টিগ্রেশন করলে কত হয় জানো? তুমি চাইলে এটাকে তুমি z টু দি পাওয়ার মাইনাস হাফ লিখে ইন্টিগ্রেশন করে দেখতে পারো। এটার রেজাল্টটা বেসিক্যালি আসে 2 রুট ওভার z প্লাস c। তাহলে 2 রুট ওভার z মানে কি, z মানে হচ্ছে গিয়ে তোমার tan x প্লাস c, এটা হবে অ্যান্সার। মানে এইটার ইন্টিগ্রেশন করলে এইটা আসবে 2 রুট ওভার tan x প্লাস c। তার মানে এইটা ঠিক ছিল, অ্যাকচুয়ালি 3 নাম্বার স্টেটমেন্টটা ঠিক ছিল। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, একটা বৃত্তের সমীকরণ, বৃত্তটা মূল বিন্দুগামী কিনা। কোনো একটা বৃত্তর সমীকরণ যদি দেয়া থাকে এবং সেই বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে সি এর ভ্যালু 0 হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। সি এর ভ্যালুটা শূন্য হলে বুঝবো যে সেটা মূল বিন্দুগামী বৃত্ত। সেখানে যেহেতু সি এর ভ্যালু শূন্য, এটা ডেফিনেটলি মূল বিন্দুগামী হবে। তারপরে বলছে এক্স অক্ষ থেকে 4 একক অংশ ছেদন করে, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ কত? সেটা হচ্ছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, 2 রুট ওভার কি জি স্কোয়ার মাইনাস সি, ভ্যালুগুলো আমরা একটু বসাই। 2 রুট ওভার জি এর ভ্যালু কত? জি মানে হচ্ছে এক্স এর যে সহগ, সেই এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে জি। কারণ এক্স এর সহগটা হচ্ছে গিয়ে প্লাস 2g, তাহলে আমরা এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলাম, আসতেছে -2 হোল স্কোয়ার প্লাস বা মাইনাস 0 ম্যাটার করে না। সো আসতেছে এখান থেকে 2 2 2 দুগুণ 4। সো সেকেন্ড স্টেটমেন্ট দিস ইজ অলসো কারেক্ট। থার্ডে বলছে যে ওয়াই অক্ষকে 0,6 বিন্দুতে ছেদ করে। ওয়াই অক্ষকে যেই বিন্দুগুলোতে ছেদ করে, ঠিক আছে, যেই বিন্দুগুলোতে ওয়াই অক্ষকে ছেদ করে সেখানে এক্স এর ভ্যালু কত বলো? একটা বৃত্ত যদি আমার ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে যেখানে ওয়াই অক্ষকে ছেদ করছে সেখানে এক্স এর ভ্যালু 0। যদি এক্স অক্ষকে ছেদ করতো তাহলে কোটি 0 হতো, ওয়াই অক্ষকে ছেদ করলে ভুজ 0 হয়। তাহলে আমরা কাজ করব, আমরা এই সমীকরণটাতে এক্স এর জায়গায় 0 বসাবো। যদি এক্স এর জায়গায় 0 বসাই তাহলে আমার কি থাকতেছে ইকুয়েশনটা, 0 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 0 মাইনাস 6y ইকুয়াল টু 0। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 6y ইকুয়াল টু 0, y ইন্টু ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে তোমার y এর দুইটা ভ্যালু আসতেছে, একটা আসতেছে 0, একটা আসতেছে 6। ঠিক আছে, তো এই যে 0 6 আর এই 0 6 দুইটা কিন্তু সেম জিনিস না। এই 0 এবং এই 6 মানে হচ্ছে y এর ইন্ডিভিজুয়াল ভ্যালু হচ্ছে 0 এবং 6। তাহলে y এর ভ্যালু যখন 0 তখন x এর ভ্যালু 0। তার মানে দুইটা ছেদবিন্দু, একটা হচ্ছে 0,0 এবং y এর ভ্যালু যখন 6 তখনও x এর ভ্যালু 0। তাহলে আরেকটা ছেদবিন্দু হচ্ছে 0,6। দুইটা ছেদবিন্দু আমরা বের করে ফেলছি, একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে 0 6। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলছে যে y অক্ষকে 0 6 বিন্দুতে ছেদ করে। ইয়েস, দিস ইজ কারেক্ট। বাট এইটা ভেবো না যে 0,6 আসছে এখানে 0,6 আসছে এইটা মানে এইটা, এটা এরকম না। ঠিক আছে, তাহলে তিনটা স্টেটমেন্টই কারেক্ট, এখানে অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, খুবই সহজ একটা অঙ্ক, একটা ফিগার দিচ্ছে, একটা ফিগার দিয়ে বলছে যে এবি রেখার সমীকরণ কোনটি। তাহলে আমরা দেখতে পারতেছি মূল বিন্দু থেকে এবি রেখার উপর লম্ব আঁকা হয়েছে এবং সেই লম্ব দূরত্বটা দেওয়া আছে সেটা হচ্ছে √2, এবং সেই লম্ব দূরত্বটা এক্স এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সেটা আমাদেরকে দেওয়া আছে। এই দুটি ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু লম্বরূপ সমীকরণ যেটা সেটা দিয়ে খুব সহজে করতে পারি। ইকুয়েশনটা হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। এখানে আলফা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, পি হচ্ছে এই লম্ব দূরত্বটা। অলওয়েজ রিমেম্বার, আলফা কিন্তু তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মেজার করতে হয়। ঠিক আছে, অনেক সময় অন্যান্য অ্যাঙ্গেল দেওয়া থাকে বাট সেই অ্যাঙ্গেলগুলো নেওয়া যাবে না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলটা নিতে হবে। তাহলে এখানে আসতেছে এক্স কস 45 ডিগ্রি ওয়াই সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু √2। তাহলে এক্স ডিভাইডেড বাই √2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই √2 ইজ ইকুয়ালস টু √2। যদি আমি মাল্টিপ্লাই করি √2 দিয়ে তাহলে এক্স প্লাস ওয়াই √2 দিয়ে √2 কে মাল্টিপ্লাই করলে আসে 2। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, অর্থাৎ অপশন সি দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এই নির্ণায়কটার মান শূন্য কিনা, নির্ণায়কের ভ্যালু শূন্য কিনা এটা জানতে চাইছে।
মানে 3টা স্টেটমেন্ট আছে, আমরা একটা একটা করে দেখব। তাহলে নির্ণায়কের ভ্যালু কিভাবে বের করে? নির্ণায়কের ভ্যালু বের করার জন্য যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাপেক্ষে তুমি বিস্তার করতে পারো। বাট যদি যে কোনো সারিতে বা কোনো কলামে যদি শূন্য থাকে, তাহলে সেই সারি বা কলামটাকে আমরা চুজ করব। কেন? বিস্তার করাটা সহজ হয়। যেমন এখানে ফার্স্ট কলামে আমরা একটা শূন্য দেখতে পারতেছি, আমরা যদি ফার্স্ট কলামের রেসপেক্টে বিস্তার করি, ক্যালকুলেশন ইজি হবে। তাহলে দেখো, প্রথমে 3-এর সাথে গুণ করব সহগুণক, ডেল্টা দিয়ে নির্ণায়ক বোঝাচ্ছে। 3-এর সাথে যাবে 3-এর সহগুণক, সহগুণক হচ্ছে 3 6 - 1 - 2, 3 6 - 1 - 2 প্লাস শূন্যর সাথে শূন্য সহগুণকটা লাগতেছে না, 1 আছে। তাহলে আমার চিহ্নগুলো যদি দেখি, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে 1-এর সহগুণকটা হবে প্লাস। 1-এর সাথে যাবে কি? 1-এর সাথে যাবে এই পোর্শনটা, তাহলে 2 4 3 6, তাহলে এটা আসতেছে 3 - 6 + 6 প্লাস 6 2 12 - 3 4 12। সো হিসাব নিকাশ করে আলটিমেটলি আসতেছে 0। বাট স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। তারপর বলছে 2,3তম ভুক্তির অনুরাশি। 2,3তম ভুক্তি বলতে আসলে বোঝায় 2 নম্বর সারির 3 নম্বর কলামের যে উপাদানটা, সেই উপাদানটার অনুরাশি বের করতে হবে। তাহলে 2 নম্বর সারির 3 নম্বর কলামের উপাদান এই 6-এর অনুরাশি কত সেটা বের করতে হবে। তাহলে অনুরাশি মানে 6 যেই সারিতে আছে, যেই কলামে আছে, সেটা বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে গঠিত নির্ণায়কটাই হচ্ছে অনুরাশি। তাহলে অনুরাশিটা কি হচ্ছে? অনুরাশিটা হচ্ছে আমার 2-এর ক্ষেত্রে 3 2 1 - 1, তো হিসাব নিকাশ করলে -3 - 2 অর্থাৎ -5। হ্যাঁ, তাহলে আমার এখানে বলছে অনুরাশি 5, দ্যাট ইজ ইনকারেক্ট। অনুরাশিটা হবে -5। তাহলে এইভাবে আমরা চাইলে কিন্তু বাকিগুলো করতে পারতাম। বাকিটা করার আগে এই 2 নাম্বার স্টেটমেন্ট যেখানে যেখানে আছে সেটা আমরা কেটে দিই, কারণ 2 নাম্বার স্টেটমেন্টটা ভুল, এবং এইটা এখানে থাকলে এটা ভুল, এখানে আছে এটাও ভুল, এখানে আছে এটাও ভুল। সো বাই ডিফল্ট খটা কারেক্ট হওয়া উচিত। তোমার হাতে যদি সময় থেকে থাকে, তাহলে তুমি এই 2,1তম ভুক্তির সহগুণকটা 0 হয় কিনা এটা একটু চেক করে নিও। ঠিক আছে? আচ্ছা, এত বিন্দু থেকে এত বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য জানতে চাইছে। স্পর্শকের দৈর্ঘ্য বের করতে গেলে যে কোনো একটা বৃত্তের সমীকরণকে বা কার্ভের ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে বৃত্তের সমীকরণটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসি। কি করব? x² এবং y² সব দিয়ে ভাগ দিয়ে দিই। ভাগ দিলে x² + y², এটা 9 হবে, এই সাইডে এসে -9 হয়ে যাবে। তাহলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, x² y² সহগ হতে হবে 1, এবং সমীকরণের যে রাইট সাইড, সেই রাইট সাইডে থাকতে হবে 0। সব কিছুকে লেফটে ট্রান্সফার করতে হবে। করার পরে যেই সমীকরণটা আসবে সেটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এবং এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে আমরা যদি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে দৈর্ঘ্যটা কীরকম হবে জানো? খুবই সহজে বের করা যাবে। সেটা হচ্ছে √এর ভিতরে এই বিন্দুটা দিয়ে এই সমীকরণটাকে সিদ্ধ করতে হবে। তাহলে বিন্দু দিয়ে যদি আমি রেখাটাকে সিদ্ধ করি, তাহলে 3² + 1² -9। খুবই সহজ, x এর জায়গায় 3, y এর জায়গায় জাস্ট 9 বসাইছে, আর কিছুই না। তো এটা হিসাব নিকাশ করলে কত আসে বলো? 1 চলে আসে। সো 1 উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। দেখো, সূত্র জানাটা ইম্পর্টেন্ট। সূত্র জানলে অঙ্ক খুব সহজে হয়ে যায়, এবং সূত্রের কনসেপ্ট জানাটা ইম্পর্টেন্ট। এই সূত্রের প্রমাণটা আই হোপ তোমাদের সবার জানা আছে। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে খুব সুন্দর করে প্রমাণ করা যায়। প্রমাণটা একটু নিজে নিজে করার চেষ্টা করো, তাহলে জিনিসগুলো তোমার মাথায় সুন্দর করে ঢুকে যাবে। এটার ভ্যালু কত? আচ্ছা, ত্রিকোণমিতির ম্যাক্সিমাম অঙ্ক অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দিয়ে করা যায়। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর একটু চেক করে নিতে পারো। আমরা যে কাজটা করতে পারি, দেখো cot 58, এটাকে আমি একটা জিনিস খেয়াল করো তো, 58 and 32, 58 32 যোগ করলে কত হয়? 90। আর এখানে আছে 27, এখানে আছে 63, 27-এর সাথে 63 যোগ করলে কত হয়? 90। তাহলে অ্যাঙ্গেলগুলো ইন্টারেস্টিং। তাহলে আমরা cot 58টাকে চাইলে tan 32 লিখতে পারি, এবং cot 63কে চাইলে tan 27 লিখতে পারি। ঠিক আছে? কারণ কি, 58 মানে হচ্ছে 90 - 32। সো 90 থেকে যখন 32 বিয়োগ করবা, cot tan হয়ে যাবে, tan cot হয়ে যাবে। তাহলে এটাকে চেঞ্জ করে আমি একটু cotটাকে tan এ বানাই। tan এ বানাইলে 58 এর জায়গায় লিখবো 32, এটা tan আছে tanই থাক, এটা tan আছে tanই থাক, cotটাকে tan বানাবো। tan বানাইলে কি করতে হবে বলো তো? 63 এর জায়গায় লিখতে হবে, 63 এর জায়গায় লিখতে হবে 27। তো এবার দেখো লব এবং হর সমান হয়ে গেছে। সো এটার ভ্যালু হবে 1। 1 যদি হয় তাহলে অপশন খ
হবে আমার সঠিক উত্তর। বুঝা যায়? ক্লিয়ার? ওকে, এরপরে দেখো কি বলছে। এরপরে একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কের অ্যান্সারগুলো বা তুমি তুমি যখন ট্যান এবং কটের অঙ্ক দেখবা না, তখন তোমার মাথায় একটু খেলতে হবে, অ্যাঙ্গেলগুলো দেখে একটু রিলেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, অ্যাঙ্গেলগুলোর মাঝে কোনো রিলেশন আছে কিনা দেখো তো। এখানে 75 এবং 30, ইন্টারেস্টিং না? 75 থেকে 30 বিয়োগ করলে কিন্তু 45 ডিগ্রি হয়, তাই না? 75 থেকে 30 যদি আমি বিয়োগ করি তাহলে কি 45 ডিগ্রি হচ্ছে, এবং tan 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি। এই ক্যাটাগরির অঙ্ক আমরা করছি। তুমি চাইলে অঙ্কটা ক্যালকুলেটরে করতে পারো, বাট এটা রিটেনটাই বেশি ইন্টারেস্টিং। কিরকম দেখো, আমরা জানি কি, আমরা জানি tan 45 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে 1। এই tan 45টাকে তুমি লিখতে পারো কত বলো তো, 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারো, যেই অ্যাঙ্গেল দুইটা আমার প্রশ্নে আছে। এরপর আমি সূত্র ফেলবো tan a মাইনাস বি। tan a মাইনাস বি সূত্র কি বলো তো? tan a minus tan b divided by 1 plus tan a into tan b। এরপরে তুমি কি করবা, আর গুণ করে এইটাকে ওই সাইডে নিয়ে যাবে। ওই সাইডে নিয়ে গেলে হবে tan 75 minus tan 30 সমান সমান 1 plus tan 75 tan 30। তাহলে প্লাস 75 tan 30 থেকে ইকুয়ালের এই সাইডে যদি নিয়ে আসি, তাহলে এই সাইডে জাস্ট একটা 1 পড়ে থাকবে, এবং সেই 1টাই হবে তোমার অ্যান্সার। দেখো, তুমি যদি রিটেন খুব ভালোভাবে করো, ঠিক আছে, মানে বইয়ের অঙ্কগুলো তুমি যদি খুব ভালোভাবে করো, তাহলে অঙ্ক আসলে তুমি দেখতে পারবা, তোমার চোখের সামনে অঙ্কগুলো ভাসবে। প্র্যাকটিস যদি তোমার ভালো থাকে। আর যদি প্র্যাকটিস খারাপ থাকে, তুমি জাস্ট ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট একটা স্টুডেন্ট হয়ে যাবা, যে ক্যালকুলেটর থাকলে এই অঙ্কটা করতে পারবে, না থাকলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। সো এই কাজগুলো করো না, বইয়ের অঙ্কগুলো খুব ভালোভাবে করো, ঠিক আছে? বলছে যে এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক দিয়ে আসছো, কার্তেশীয় স্থানাঙ্ক কত জানতে চাইছে। যে কোনো অঙ্ক শুরু করার আগে আমরা একটু, মানে পোলার কার্তেশীয় অঙ্কগুলো শুরু করার আগে আমরা একটু জানতে চাবো যে অ্যাঙ্গেল যেটা দিছে বা তোমার বিন্দু যেটা দিছে সেটা কোন চতুর্ভাগে আছে। তো এটা তো অ্যাকচুয়ালি মডুলাস, এটা দেখে তো বুঝার উপায় নেই। 150 ডিগ্রি, 150 ডিগ্রি কোথায় থাকে? প্রথম কোয়াড্রেন্টে 0 থেকে 90, তারপরে 90 থেকে 180। তাহলে এইখানে আছে 150 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আচ্ছা, তাহলে এখন এক্স এর ভ্যালুটা কি হবে? এক্স এর ভ্যালু হচ্ছে আর কস থিটা। আর মানে প্রশ্ন দেওয়া আছে 2 কস 150 ডিগ্রি। কস 150 কি তুমি 180 মাইনাস 30 লিখতে পারো? তাহলে দেখো 180 মাইনাস 30 2 নম্বর চতুর্ভাগ, যেখানে অ্যাকচুয়ালি কস নেগেটিভ। সো কস যদি নেগেটিভ হয়, সামনে একটা মাইনাস চলে আসবে, তাহলে এখানে থাকতেছে 2 কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির ভ্যালু আবার কত? √3/2। সো হিসাব নিকাশ করলে আসে -√3। আমরা চাইলে ওয়াই এর ভ্যালুটাও বের করতে পারতাম, বাট তার আগে আমরা একটু অপশনগুলো দেখবো যে এক্স এর ভ্যালু -√3 কোথায় কোথায় আছে। তাহলে -√3 এখানেই আছে, এটাতে নাই, এটা বাদ, এটাতে নেই, এটা বাদ, এটাতে নাই। -√3 এখানেও আছে, তাই না? -√3 এখানেও আছে, এখানে আছে, আর কোথায় আছে বলো তো? এখানে আছে। তাহলে দুইটার ভিতরে কোনটা অ্যান্সার হবে? এই জন্য আমরা প্রথমে বলছিলাম অ্যাঙ্গেলটা আছে কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে যে কোনো বিন্দুর জন্য কোটি কিন্তু পজিটিভ হবে। দেখো এক্স অক্ষের উপরে, তাহলে কোটি পজিটিভ হবে। তাহলে এইখানে তোমার কোটি হচ্ছে নেগেটিভ, এই কারণে এটা বাদ। আর এখানে কোটি পজিটিভ, সো কোটির ভ্যালুটা বের না করেও আমি বলে দিতে পারি এটাই হবে আমার অ্যান্সার। তুমি চাইলে বের করতে পারো। ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই এর ভ্যালু হবে আর সাইন থিটা। সিমিলার প্রসেস বের করো, বের করলে এটাই আসবে অ্যান্সার। ওকে, এত এর বিপরীত ম্যাট্রিক্স কোনটি? বিপরীত ম্যাট্রিক্স 2/2 স্কোয়ার সাইজের ম্যাট্রিক্সগুলোর বিপরীত ম্যাট্রিক্স না সহজে বের করা যায় শর্টকাট দিয়ে। কিভাবে? যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে এ ইনভার্স সমান সমান হবে 1 ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মাল্টিপ্লাইড বাই কি বলতো? এ ম্যাট্রিক্সটা যদি হয় এরকম এ বি সি ডি, এ ম্যাট্রিক্সটা যদি হয় এরকম, তাহলে এ ইনভার্সটা হবে এ এবং ডি প্রধান কর্ণের যে উপাদানগুলো এরা জায়গা পরিবর্তন করবে। তাহলে এখানে আসবে ডি, এখানে আসবে এ। আর সি বি এরা জায়গা পরিবর্তন করবে না, বাট চিহ্ন পরিবর্তন করবে। তাহলে সি এর জায়গায় বসবে -c, বি এর জায়গায় বসবে -b।
তাহলে এই মোতাবেক আমরা যদি একটু অঙ্কটা করি, অঙ্কটা করলে কি আসে বলো তো, 1 / নির্ণায়কটা একটু বের করে ফেলো মুখে মুখে। এটা নির্ণায়ক কত, 5 × 5 = 25 - 4 × 6 = 24, 25 - 24 তার মানে হচ্ছে কি 1/1। এবার কি হবে বলতো, এই 5 এবং এই 5 জায়গা পরিবর্তন করবে, বাট ডাজেন্ট ম্যাটার, কারণ দুইটাই 5, তো তুমি বুঝতে পারবা না, জায়গা পরিবর্তন করলেও বুঝতে পারবা না। বাকি থাকে কি 4 6, 4 এবং 6 চিহ্ন পরিবর্তন করবে, 4 এর জায়গায় 4ই থাকবে, বাট -4 বসবে, এখানে -6 বসবে। তাহলে এইটা হচ্ছে কি আমার ফাইনাল অ্যান্সার, ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, কোথায় আছে, 5 5 থাকবে, 5 5 থাকবে, -4 -6, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট আছে একটা ইন্টিগ্রেশনের অঙ্ক, 0 থেকে ln টু e⁴x 1 + e⁴x। আমরা যদি এই যে হর যেটা আছে, হরটাকে সরাসরি ধরে ফেলি z, 1 + e⁴x = যদি z ধরি, তাহলে কি হয় বলতো, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, e⁴x থাকে, dx থাকে, এটা সমান dz। তাহলে ইন্টিগ্রেশনের অঙ্কটা হয়ে যাচ্ছে সিম্পল, e⁴x dx মানে হয়ে যাচ্ছে dz। আর কি থাকতেছে, 1 + e⁴x এর বদলে আমরা z লিখছি, সো এখানে z। বাট এগেইন আমাকে লিমিট চেঞ্জ করতে হবে, কারণ এখানে যে লিমিটগুলো ছিল তারা ছিল x এর লিমিট, আমাকে লিখতে হবে z এর লিমিট। তাহলে একটু বসাও, x এর ভ্যালু 0, যেটা ধরছো সেখানে বসাও, x এর ভ্যালু 0 বসাও। 0 বসালে কি আসে, e⁴0 মানে হচ্ছে গিয়ে 1, 1 + 1 মানে হচ্ছে গিয়ে 2, তার মানে x এর ভ্যালু 0 হলে z এর ভ্যালু হবে 2, এখানে 2। আবার ln 2 বসাও, e⁴ln 2, এখানে একটু জানার জিনিস আছে তোমাদের, e⁴ln k এটা সমান k, ঠিক আছে, এটা একটা ফর্মুলা হিসেবে মাথায় রেখে দাও। ইনফ্যাক্ট a⁴log a ভিত্তিক b কে আমরা সরাসরি b লিখতে পারি, বাট ওইটা তোমার এখন মাথায় নেওয়ার দরকার নেই। এইটা তুমি খুব ভালোভাবে মাথায় রাখো যে e⁴ln k এটা সমান k, এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তাহলে এখানে সেম জিনিসটাই ঘটতেছে, আমি যখন ln 2 বসাবো, ln 2 বসালে কি আসতেছে বলো তো, ln 2 বসালে এটা হয়ে যাচ্ছে 1 + e⁴ln 2, এটা সমান হয়ে যাচ্ছে z। তাহলে e⁴ln 2 মানে হচ্ছে 2, এই সূত্র মোতাবেক k থাকলে k হয়, তাহলে 2 থাকলে 2 হচ্ছে, সাথে 1 তার মানে 3, তাহলে z এর ভ্যালু হবে 3, তাহলে এখানে আসবে তোমার 3। ওকে, তাহলে 1/z কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আসতেছে ln z, আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট 2, তাহলে এটা আসতেছে ln 3 - ln 2, যেটাকে আমি আরো সংক্ষেপে ln 3/2 বলতে পারি। তাহলে ln 3/2 will be our answer। ঠিক আছে, ওকে। সো এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমার যশোর বোর্ড 2025-এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের এমসিকিউ কোশ্চেনটা সমাধান। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো, যদি কোনো কনফিউশন থাকে সেটাও কমেন্ট করতে পারো। আর বিস্তারিত আলোচনার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো, লিঙ্ক হচ্ছে এটা। আর আমাদের পেইড কোর্সগুলো তুমি যদি দেখতে চাও তাহলে এই লিঙ্কে ভিজিট করতে পারো। আর আজকের কোশ্চেনটা নেওয়া ছিল চর্চা.net থেকে। ওকে, সো আজ এই পর্যন্তই, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।